দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিতে তথ্য প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ জরুরি, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন গবেষণা ও সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যকার সমন্বিত প্রচেষ্টা। করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির এবার নিয়ে এলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফার্মেসিতে কেনা যাবে শনিবার থেকে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। তবে এর জন্য তথ্য প্রযুক্তি উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে 25তম তথ্য প্রযুক্তির বিশ্ব কংগ্রেসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। 2009 সালে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে দেশ, তা এখন অনেকটা বাস্তবতা। দেশের 6.5 লাখ তরুণ কাজ করছে বিদেশি প্রতিষ্ঠানের হয়ে ফ্রিল্যান্সার হিসেবে। সফটওয়্যার থেকে শুরু করে বিশ্বমানের প্রযুক্তি সেবা রপ্তানি থেকে আয় ছাড়িয়েছে $130 কোটি। দেশে উৎপাদিত হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপের মতো প্রযুক্তি পণ্য। ইন্টারনেট সেবাও পৌঁছে গেছে শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামে। সেই অগ্রযাত্রা বিশ্ব দরবারে তুলে ধরতেই প্রথমবারের মতো তথ্য প্রযুক্তির বিশ্ব কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ। আইসিটি দি গ্রেট ইকুয়ালাইজার এই স্লোগানকে সামনে রেখে এবারই প্রথম বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছে। এই পর্যন্ত প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যে অর্জনগুলো রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত 25তম WCIT 2021 ভবিষ্যতের গ্রেট ইকুয়ালাইজার তৈরির রূপরেখা প্রণয়ন করবে বলে আমি বিশ্বাস করি। সরকারের লক্ষ্য 2025 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি ছাড়াবে $500 কোটি। সেই লক্ষ্য অর্জনে এই খাতে বিনিয়োগ বাড়াতে শুল্ক ছাড় এবং নগদ সহায়তা সহ বিভিন্ন সুবিধাও দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, এখন পর্যন্ত 170টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে মূলধন যোগান দিয়েছে সরকার। আমরা আশা করছি যে বাংলাদেশে একটি স্টার্টআপ কালচার গড়ে তুলতে পারলে, বাংলাদেশে একটি এন্টারপ্রেনিউর সাপ্লাই চেইন গড়ে তুলতে পারলে আমাদের A2I, আইডিয়া, BCC, ডিপার্টমেন্ট অফ ICT এই সকল প্রতিষ্ঠান সাথে আমাদের যারা বেসরকারি খাতের উদ্যোক্তা আছেন তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা একটি করে ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার তৈরি করছি, যেন আমাদের তরুণরা শুধুমাত্র চাকরিমুখী না হয়, তারা যাতে উদ্যোক্তা হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উদ্যোক্তা এবং স্টার্টআপ নেশন হিসেবে গড়ে তুলতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে 5G সেবা দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠান উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, এই যাত্রায় বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। তবে এর জন্য আরও এগিয়ে আসতে হবে উদ্যোক্তাদের। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগামী প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, পেশাজীবী সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। 4 দিন ব্যাপী এই বিশ্ব কংগ্রেসে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের 123 জন বক্তা। এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিতে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় গবেষণা, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আর দক্ষ জনবলের অভাবে তা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এমন আলোচনা উঠে এসেছে পরিবেশবাদী সংগঠন সেভ আওয়ার সি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্লু ইকোনমির জন্য আলাদা একটি মন্ত্রণালয়ের প্রস্তাবও জানান বক্তারা। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন প্রায় 1,21,000 বর্গ কিলোমিটার, কিন্তু এখন পর্যন্ত কাজে লাগানো গেছে এর 10%-এরও কম। হিসেব বলছে, দেশের সমুদ্র সীমায় তেল, গ্যাস সহ মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দর সুবিধা সম্প্রসারণ এবং সমুদ্র কেন্দ্রিক পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পারলে 2030 সাল নাগাদ বছরে $2.5 লাখ কোটি আয় করা সম্ভব। ব্লু ইকোনমির সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় গবেষণা আর দক্ষ জনবল। স্পেসিফিক অ্যাকশনে যেতে হবে স্যার আমাদের। এজন্য আমাদের এই ব্লু ইকোনমি সেক্টরে বাজেটিং দরকার। এই যে স্যার একটু আগে যেটা বললো, ডাটাবেস ম্যানেজমেন্ট শুরু করার জন্য ইমিডিয়েটলি আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট তৈরি করার জন্য একটা প্রজেক্ট নেওয়া যেতে পারে স্যার। তো আমাদের এটা মনে হয় হায়েস্ট লেভেল থেকে যদি করা যায়। স্যার যেসব জিনিসটা বলছেন যে ট্র্যাকিং সিস্টেম লাগবে,
এইগুলির জন্য কিন্তু আরেকটা বড় বিষয় যেটা ইউ ক্যানট ম্যানেজ হোয়াট ইউ ডোন্ট নো। আমাদের সমুদ্রে কী ধরনের রিসোর্স আছে এটা জানতে হবে। এটা জানার জন্য আমাদের রিসার্চ ভ্যাসেলটা খুব জরুরি দরকার। ব্লু ইকোনমিকে যদি সাস্টেনেবল করতে হয়, তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সায়েন্স পলিসি ইন্টারফেস করা উচিত, যেটা হচ্ছে যে সায়েন্স বলে দিবে যে পলিসিটা কোথায় যাবে। সো সায়েন্স যদি বলি ওশান সায়েন্স, সো সেক্ষেত্রে এখন ইউএন ডিকেড অফ ওশান সায়েন্স চলছে এই ইয়ারটা। সো ওয়ার্ল্ডের সব জায়গায় শুধু এটাই একটা হট টপিক। ব্লু ইকোনমি নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু কোন মন্ত্রণালয়ের কোন অধিদপ্তর কি কাজ করবে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। এই সমস্যা সমাধানে ব্লু ইকোনমির জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেন বক্তারা। আমরা যদি সব স্টেক হোল্ডার এবং সব প্ল্যাটফর্মকে যদি একটা প্ল্যানিংয়ের আন্ডারে যদি নিয়ে আসতে পারি, যেটা আমাদের কিনোট স্পিকার বলেছেন যে আমরা যদি একটা সেপারেট মিনিস্ট্রি করতে পারি মেরিটাইম ওশান অ্যাফেয়ার্স, দেন হয়তো আমরা এই যে ব্লু ইকোনমির যে সাস্টেনেবল যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। যদিও পরিকল্পনা মন্ত্রী মনে করেন নতুন মন্ত্রণালয়ের প্রয়োজন নেই, বিদ্যমান অবস্থাতেই সমন্বিতভাবে কাজ করাটা জরুরি। আর সমুদ্র সম্পদ কাজে লাগাতে গবেষণার উপর জোর দেন তিনি। কাজ করার দরকার, এনিবডি ক্যান ওয়ার্ক যদি কাজ। নিউটনেরা যখন মহাবিজ্ঞানীরা ছিল তারা তখন কী ছিল তাদের সুযোগ সুবিধা, কিন্তু কত কিছু তারা নাকি উদ্ভাবন আবিষ্কার করে গেছে। আমাদেরকে সেইভাবে খুব বেশি কাজ করার দরকার, বিশেষ করে গবেষণা। সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, পণ্ডিত ব্যক্তিবর্গ, আমার তাদের সম্বন্ধে বলার কিছু নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ক্ষোভ প্রকাশ করেন আলোচনায়, আমরা যখন ক্যাবিনেটে কথাবার্তা আসে, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রকল্প যখন শিক্ষার বিষয়ে আসে, তখন তিনি বলেন আমাদের দিচ্ছি টাকা, আমরা অত ধনী দেশ আমরা নই, তবু আমরা 2 হাতে টাকা দিচ্ছি, আমরা তো গবেষণা পাচ্ছি না কেন? গবেষণা তার কথা এটাকে আমি জাস্ট পুনরুল্লেখ করলাম যে আমরা আরও মৌলিক গবেষণা বিশেষ করে সেখানে কেন আমাদের অবদান এত কম। ম্যানগ্রোভ বনাঞ্চলও ব্লু ইকোনমির গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই ম্যানগ্রোভ রক্ষা এবং সমুদ্র দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে এসেছে আলোচনায়। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির বাজারে নিয়ে এলো স্কয়ার। মলভির ক্যাপসুল নামে ওষুধটি বাজারে পাওয়া যাবে আগামী শনিবার থেকে। প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে 50 টাকা। যুক্তরাজ্যের রোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি UKMHRA অনুমোদিত করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির উপর পরীক্ষা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশে। এটি প্রয়োগের পর করোনা ভাইরাস নির্মূলে 87% কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। গেল 8 নভেম্বর মলনুপিরাভির উৎপাদন ও জরুরি বাজারজাত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর মলভির ক্যাপসুল নামে তা বাজারে আনছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর এরিক এস চৌধুরী রাজধানীতে এক অনুষ্ঠানে ঔষধটির মোড়ক উন্মোচন করেন। যদি ডাবল ভ্যাকসিনেটেড হয়ে থাকে তাহলে আমরা আশা করছি দ্যাট এই ড্রাগের এফেক্টিভনেস প্রায় 90+ ক্রস করবে পার্সেন্টটা। তো আমাদের মূল এইমটাই হলো এই ওষুধটা নিয়ে আমাদের হসপিটালের উপরে যে প্রেশারটা পড়ে যখন কোভিড কেসেস যখন ইনফেকশন রেটে যখন বাড়ে, আমরা এই হসপিটাল এবং এই প্রতিটা হাসপাতালের উপরে যে লোডটা আমরা এইটাই কমাই ফেলবো। অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান জানান, গর্ভবতীরা ছাড়া চিকিৎসকের পরামর্শে কেবল 18 বছরের উপরে করোনায় আক্রান্তরাই এই ঔষধ খেতে পারবেন। সিমটম শুরু হওয়া থেকে 5 দিনের মধ্যেই যদি ড্রাগটা গ্রহণ করা হয় তাহলে অবশ্যই আফটার 5 ডেজ আপনার ভাইরাল ক্লিয়ারেন্স হবে 100%। এই ওষুধের ব্যাপারে পরিষ্কার বলা আছে, সেটা হচ্ছে যে অবশ্যই এটা ডক্টরের পরামর্শ নিতে হবে। সেকেন্ডলি, 18 বছরের নিচে কেউ ওষুধটা নিতে পারবে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে ভ্যাকসিনের বিকল্প কিন্তু এটা নয়, ভ্যাকসিন কিন্তু নিতে হবে আমাদের। স্কয়ার ফার্মা ছাড়াও আরও কয়েকটি কোম্পানি ওষুধটি উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন পেয়েছে। তবে গুণগত মানের দিক থেকে স্কয়ারের মলভির অনেকাংশে এগিয়ে। রোগীদের কথা মাথায় রেখে ক্যাপসুলের আকার ছোট করা হয়েছে, জানান এই কর্মকর্তা। আমাদের ফর্মুলা যেটা ডেভেলপ করা হয়েছে হুইচ ইজ টোটালি সোডিয়াম ফ্রি। সো যে কোনো কার্ডিয়াক পেশেন্ট বলি বা যে কোনো এই কিডনি পেশেন্ট বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা অত্যন্ত আমি মনে করি নির্ভরতার সাথে তারা নিতে পারবেন। ক্রয় সীমার মধ্যে, অর্থাৎ মানুষ যেন অ্যাফোর্ড করতে পারে সে বিষয়গুলো আমরা মাথায় রেখেছি এবং আমরা সেই প্রাইসটা রেখেছি
টাকা 50 পার ক্যাপসুল। আগামী শনিবার থেকে মলবির বাজারে পাওয়া যাবে। এটি রপ্তানির পরিকল্পনা থাকলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের করোনা পরিস্থিতি মোকাবেলাকে, জানান তিনি। বাংলাদেশে এই প্রোডাক্টটা পেতে যাচ্ছি। নুরুন নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় রঙিন মাছ চাষে সফলতা পেয়েছেন চাষিরা। চাহিদা ও দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ এবং গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকার গোলাম বাইজিদ 2014 সালে প্রথমে নিজ বাড়িতে শুরু করেন অ্যাকুরিয়ামে রঙিন মাছের চাষ। পরে মৎস্য অধিদপ্তরের সহায়তায় গড়ে তোলেন খামার, যেখানে চাষ হচ্ছে গোল্ডফিশ, রেড ক্যাপ, অ্যাঞ্জেল, কাইকার্প, ফাইটার সহ 25 ধরনের রঙিন মাছ। এরই মধ্যে বাজারজাত করছেন। জাতভেদে প্রতিজোড়া মাছ বিক্রি করছেন 100 থেকে 120 টাকায়। এবছর আমার যা ইনকাম হয়েছে প্রায় 2-3 লক্ষ টাকা আমি এখান থেকে ইনকাম করেছি। আমার মনে হয়েছে যে এটা যদি পুকুরে বড় আকারে করা যায় তাহলে এই ইনভেস্টমেন্টটা আমার হচ্ছে 1 বছরেই টেনে আনা সম্ভব, 1 বছরে উঠে যেতে পারে। যে কেউ কোনো বেকার যুবক বা যারা এই ব্যাপারে আগ্রহী, যারা নতুন কোনো কিছু করতে চাইছেন, এই ধরনের যে কেউ এখানে উদ্বুদ্ধ হলে আমার হচ্ছে এখানে ভীষণ লাভ নিয়ে আসতে পারবে। রঙিন মাছের খামার গড়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের তরিকুল ইসলাম বিপ্লব। প্রতি মাসে তিনি খামার থেকে আয় করেন 30 থেকে 40 হাজার টাকা। বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসার জন্য এবং মাছের গ্রোথ, কালার আনার জন্য যে হরমোন জাতীয় প্রোডাক্টগুলো পাওয়া যায় বাইরের দেশে, এগুলো আমাদের দেশে সচরাচর না। এগুলো যদি পাওয়া যেত ইনশাল্লাহ আমরা সেক্টরটাকে ভালো একটু প্রফিট করতে পারতাম। বাইজিদ ও বিপ্লবের সফলতায় রঙিন মাছ চাষে আগ্রহী হয়েছেন এলাকার আরো অনেকেই। আমি আপনার মূলত বাইজিদ ভাইয়ের প্রজেক্ট দেখে রঙিন মাছের প্রতি আকৃষ্ট হয়ে আপনার এই কাজ যখন শুরু করি। ছোট পরিসরে একটা পুকুর নিচে আমি সেখানে আমি সাদা মাছ চাষ করছি, দেশি মাছ চাষ করছি। কিন্তু আমার এখন ইচ্ছে যে বাইজিদ ভাইকে আমি তার সহযোগিতা নিয়ে, তাকে সাথেও নিয়ে, তার হেল্প নিয়ে আমি রঙিন মাছটা আমি চাষ করতে চাচ্ছি। আমি গ্রামের মানুষ আরো উদ্বুদ্ধ হচ্ছে, আমাদের এইভাবে অনেক দূরান্ত জায়গা থেকে আসে দিয়ে ওনারা বুঝতেছে, এই খামারটা নিয়ে অনেক কথাও বলতেছে, তারা নতুন করে আবার খাবার দেওয়ার চেষ্টা করতেছে। আগ্রহীদের পোনা উৎপাদন, লালন পালন ও পরিচর্যায় প্রশিক্ষণ সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। যারা রঙিন মাছ বা এই ধরনের নতুন কিছু চাষ করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমরা সরকারিভাবে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি। তাদেরকে আমরা নিবিড় তত্ত্বাবধানও করে থাকি, যাতে নাকি তারা উদ্যোক্তা হয়ে তারা স্বাবলম্বী হতে পারে। রঙিন মাছের যারা উদ্যোগ নতুন কেউ যদি নিতে চায় তাকেও আমরা সাহায্য করব, আর যারা করছে তাদের কোনো টেকনিক্যাল সমস্যা, তাদের কারিগরি যে কোনো সমস্যায় আমরা আমাদের পাশে আছি। শৌখিনতার পাশাপাশি বিকল্প আয়ের উৎস হতে পারে রঙিন মাছ চাষ, মনে করেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৯৯৫-তে। বেচা কেনা হয়েছে ১,৫০৬ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২০৮টির দর, আর অপরিবর্তিত রয়েছে 50টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখতে পাই যে দ্য মার্কেট এন্ডেড অন আ পজিটিভ নোট বোথ ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম। আজকে মার্কেট টার্নওভার ছিল অ্যারাউন্ড 1500 কোটি টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 29% বেড়েছে, উইচ উই ফিল ইজ কোয়াইট সিগনিফিকেন্ট। এবং আমরা মনে করি যে ইনভেস্টররা ইনক্রিজিংলি মার্কেটে পার্টিসিপেট করছে। ইনফ্যাক্ট গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা মার্কেট পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট দেখতে পাই ইন টার্মস অফ আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য মেজর ইন্ডেক্সেস। ইনফ্যাক্ট আমরা মনে করি যে বড় বড় কোম্পানির স্টক প্রাইস বাড়ার ইম্প্যাক্ট আমরা ইন্ডেক্সগুলোতে দেখতে পাই। ফাইনালি ইন টার্মস অফ সেক্টর পারফরমেন্স, আজকে টপ পারফর্মিং সেক্টরগুলোর মধ্যে ব্যাংকস কন্ট্রিবিউটেড 12% টু ওভারঅল মার্কেট টার্নওভার, টেক্সটাইলস 12.93% অ্যান্ড মিসেলেনিয়াস, যা বাকি সব সেক্টরগুলোকে আউটপারফর্ম করে, কন্ট্রিবিউটেড 24%। COP26 এর শেষ সময়ে এসে জলবায়ু বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগামী দশক জুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দেশ দুটি।
বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ দুটি বলছে প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার বিষয়ে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। চীনের শীর্ষ জলবায়ু আলোচক শিন জেনহুয়া জানান, কার্বন ও মিথন নির্গমন কমানো সহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে এক হয়ে কাজ করবে দুই দেশ। জলবায়ু সংকট নিরসনে বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেন জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী, আন্দোলনকর্মী ও রাজনীতিবিদরা। চীন যুক্তরাষ্ট্রের একসাথে কাজ করার ঘোষণাকে জরুরি ও উৎসাহজনক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। তবে গ্রিনপিস বলছে দুই দেশের আরও বেশি প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল। Together we set out our support for a successful COP26, including certain elements that will promote ambition. But let me be clear. This declaration is a step that we can build on in order to help close the gap. You know the expression that a journey of 1,000 miles begins with a single step. Well, every step matters right now, and we have a long journey ahead of us. So we have to mitigate faster. We have to cut methane emissions faster. We have to continue to raise ambition. And most of all, we have to take action in order to keep 1.5 degrees centigrade alive. দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।